2019 সালে যে অঙ্কটা আসছে সেটা হলো দা সাবু কোম্পানি সেলস ইটস রেজার, মানে একটা কোম্পানির নাম সাবু কোম্পানি, এইটা রেজার বিক্রি করে কত টাকায়? 1 টাকা 3 পার ইউনিট, এক এক ইউনিট বিক্রি করে 3 টাকায়। দা কোম্পানি ইউজেস ফিফো অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম, ফার্স্ট ইন ফার্স্ট আউট কস্টিং সিস্টেমটা ব্যবহার করে। আমাদের এটা দরকার নাই। A new fixed manufacturing overhead allocation rate is computed each year by dividing the actual fixed manufacturing overhead cost by the actual production unit. এই ঘোড়ার ডিম টুকটাক এদিক ওদিক কথা বলে আমাদের কনফিউজ করার জন্য, এ আসলে কোনো কাজের না। The following data are related to its first 2 years operations. এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি 2 ইয়ারের তথ্য। এখানে দেখো লেখাই আছে, সেটা হলো এটা হলো ইয়ার 1 আর এটা হলো ইয়ার 2। দেখো দেয়াই আছে দুইটা ইয়ার। এখন আমরা এই অঙ্কে কি কি দেওয়া আছে? প্রথমত সেলস দেওয়া আছে, ইউনিটে দেওয়া, প্রোডাকশন দেওয়া আছে, তারপরে তাহলে এরপরে দেখো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন কস্ট, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন কস্ট। এই তো তোমরা যেহেতু বিবিএ করনি তোমাদের একটা ল্যাকিংস আছে, আমি সেই ল্যাকিংসটা একটু চেষ্টা করি দূর করার। সেটা হলো অপারেটিং কস্ট বলে একটা কস্ট আছে। অপারেটিং মানে পরিচালনা ব্যয়, পরিচালনা ব্যয় অপারেটিং কস্ট। এটা দুই ধরনের, একটা হলো অ্যাডমিন অ্যাডমিন কস্ট। একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দুই ধরনের কস্ট হয়, এই দুই ধরনের কস্টকে অ্যাডমিন অপারেটিং কস্ট বলে। একটা হলো অ্যাডমিন অথবা অফিস কস্ট, অথবা অফিস কস্ট এইটার নামে বলা যায়। আরেকটা হলো মার্কেটিং কস্ট, মার্কেটিং কস্ট অথবা ডিস্ট্রিবিউশন কস্ট অথবা অ্যাডভার্টাইজিং কস্ট, এরকম অ্যাডভার্টাইজিং কস্ট এইরকম নামে। এখন এই দুইটা কস্টকে বলা হয় অপারেটিং কস্ট। মনে রেখো, অ্যাডমিন কস্ট অথবা অফিস কস্ট, মার্কেটিং কস্ট অথবা ডিস্ট্রিবিউশন কস্ট অথবা অ্যাডভার্টাইজিং কস্ট, এই কস্ট গুলোকে বলা হয় অপারেটিং কস্ট, মানে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে খরচগুলো হয়। এছাড়া আরেকটা কস্ট আছে, সেটা দেখো এখানে বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে উৎপাদন খরচ। এই উৎপাদন খরচ আবার দুই রকম, একটা হলো ফিক্সড আর একটা হলো ভ্যারিয়েবল। এটা ফিক্সড মানে যেটা অলওয়েজ ফিক্সড, আর ভ্যারিয়েবল মানে যেটা আমার উৎপাদনের কাজে লাগে এরকম। তোমাদের সম্ভবত একটা পোল্ট্রির খামার দিয়ে, পোল্ট্রি ফার্ম দিয়ে তোমাদের উদাহরণ দিয়েছিলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টারে। তোমাদের রেকর্ড ক্লাসটা আছে, দেখলে দেখতে পারো ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টের পার্থক্যটা। এছাড়া আরেকটা জিনিস একটু মনে রাখা ভালো, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা অর্থাৎ পণ্য, কস্ট অফ গুডস সোল্ড পণ্য বিক্রি করার জন্য বা বিক্রিত পণ্যের ব্যয়। আমরা যখন পণ্য বিক্রি করব তখন আমাদের যে ব্যয়গুলো হবে এগুলোকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। এটা বের করি নরমালি 4টা জিনিস দিয়ে। নরমালি যারা বিবিএ পড়ে তারা ফার্স্ট ইয়ারেই এটা শেখে কিভাবে 4টা জিনিস। এর মধ্যে 3টা জিনিস যোগ করি, সেটা হলো বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি এটা যোগ করি, এর সাথে যোগ করি পারচেজ, পারচেজ পারচেজ না, এর সাথে যোগ করি হলো বিগিনিং ইনভেন্টরির সাথে যোগ করি নিট পারচেজ, সরি নিট পারচেজ, এর সাথে যোগ করি পারচেজ রিলেটেড এক্সপেন্স, রিলেটেড এক্সপেন্স এবং বিয়োগ করি এর্নিং ইনভেন্টরি।
এটা হলো মূল নিয়ম, এটা হলো মূল নিয়ম। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ এটা পড়ানো হয়, ফাইনাল অ্যাকাউন্টস নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে এটা আমরা করাই। তো এই চারটা জিনিস আমরা যোগ বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড পাই। কিন্তু এই চ্যাপ্টারে এই যে নিট পারচেজ এবং পারচেজ রিলেটেড এক্সপেন্স কে একসাথে বলা হয় প্রোডাকশন কস্ট, এটা মনে রেখো, প্রোডাকশন কস্ট। তাহলে এই চ্যাপ্টারে কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি কিভাবে, বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন কস্ট যোগ করি আর এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করি, করলেই আমরা পেয়ে যাই প্রোডাকশন কস্ট। ওকে, আরেকটা জিনিস তোমাদের একটু জানা উচিত, সেটা হলো ওভারহেড। হোয়াট ডু ইউ মিন বাই ওভারহেড? যদি আমি একদম প্রথম থেকে বলি, ধরো তুমি ফ্যান উৎপাদন করবা, একটা প্রোডাকশন হাউস আছে তোমার, তুমি এই প্রোডাকশন হাউসের ফ্যান উৎপাদন করবা। ফ্যান, এই যে মাথার উপরে ঘোরে, এই ফ্যান উৎপাদন করবা। তো ফ্যান উৎপাদন করার জন্য তোমার কিছু র মেটেরিয়াল দরকার। র মেটেরিয়াল, বলো তো ফ্যানের র মেটেরিয়াল কি হতে পারে? র মেটেরিয়ালস কি হতে পারে তোমার? র মেটেরিয়ালস লাইক তুমি বানাবা কি দিয়ে? লোহা দিয়ে, না স্টিল দিয়ে, নাকি অ্যালুমিনিয়াম দিয়ে? নরমালি কি দিয়ে বানায় আমি জানি না, হতে পারে অ্যালুমিনিয়াম দিয়ে বা টিন দিয়ে। তাহলে এই জিনিসগুলো তোমাকে ঠিকঠাক করে আনতে হবে, কিছু নাট বল্টু আনতে হবে, তারপরে ওই যে একটা হুক মতো যেটা বসায় এগুলো আনতে হবে, তারপর মোটর আনতে হবে, মোটরের মধ্যে তার পেঁচাতে হবে। মানে এই জিনিসগুলো তোমার র মেটেরিয়ালস, পণ্য উৎপাদনের র মেটেরিয়ালস। আচ্ছা, এখন এই জিনিসগুলো আনলেই কি ফ্যান উৎপাদন হবে? ধরো এই জিনিসগুলো কিনে এনে তুমি রেখে দিলে তো ফ্যান অটো উৎপাদন হবে না। এর সাথে তোমার কিছু এটাকে বলা হয় র মেটেরিয়ালস বা ডিরেক্ট র মেটেরিয়ালস। এর সাথে তোমার কিছু লেবার খরচ দিতে হবে। লেবার খরচ মানে যারা দক্ষ শ্রমিক ওই তারগুলো জোড়া দিবে, মোটরটা লাগাবে, ফ্যান গুলো সেট করবে, সেট করে সবগুলো ঠিকঠাক করবে, এই লেবার কস্ট হবে কিছু, তোমার ডিরেক্ট লেবার কস্ট হবে, ডিরেক্ট লেবার। আর এটা হলো ডিরেক্ট র মেটেরিয়াল বা ডিরেক্ট মেটেরিয়াল। এইগুলো যোগ, তাহলে খরচ হবে খরচ। আচ্ছা, তুমি র মেটেরিয়াল নিয়ে আনলে আর লেবারও আনলে, এনে এক জায়গায় তুমি মাঠের মধ্যে বসাই দিলে, তাহলে কি তৈরি হবে? না। এর সাথে তোমার কিছু ফ্যাক্টরি ওভারহেড যুক্ত হবে। এই হলো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, তো ফ্যাক্টরি ওভারহেড কি? ফ্যাক্টরি ওভারহেড হলো তুমি র মেটেরিয়াল আর লেবার দিয়ে তো নিশ্চয়ই তুমি মাঠের মধ্যে বসাই দিবা না, ওদের তো একটা রুম দিবা, ওই লেবারদের কাজ করার জন্য একটা রুম দিবা, সেই তাহলে একটা স্পেস দিবা, তারপর সেখানে লাইটের ব্যবস্থা করবা, সেখানে ফ্যানের ব্যবস্থা করবা, মানে যাতে গরম না লাগে, সেখানে আলো বাতাসের ব্যবস্থা করবা, সেখানে পানির ব্যবস্থা করবা। এই যে তোমার পণ্য উৎপাদন করার জন্য আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে, এই খরচটাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরই খরচ। আশা করি বুঝেছো, এইটুকু বুঝলেই হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের কখন লাগে? ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার যোগ করার পরে আমাদের ফ্যাক্টরি ওভারহেড লাগে। ওকে, আমরা অঙ্কে চলে যাই। এই অঙ্ক মনে রেখো, আমি একটা অঙ্ক করে দিব, এই অঙ্ক পারলে তুমি সব অঙ্কই পারবা। এই অঙ্ক করার জন্য তোমাকে তিনটা ওয়ার্কিং করতে হবে, তিনটা ওয়ার্কিং করতে হবে। এই অঙ্ক 10 নম্বরের আসবে, মনে রেখো, এই অঙ্ক 10 নম্বরের আসবে। তো তোমাকে তিনটা ওয়ার্কিং করতে হবে, মাঝে মাঝে দুইটা ওয়ার্কিং করতে হবে। কিসের কিসের ওয়ার্কিং করতে হবে আমি বলে দিচ্ছি। একটা হলো প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। একটা হলো এন্ডিং ইনভেন্টরি, একটা হলো এন্ডিং ইনভেন্টরি এবং আরেকটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এই তিনটা ওয়ার্কিং আমাদের করতে হয় এই চ্যাপ্টারে, তবে দুইটা করলেও হয়, এই প্রোডাকশন কস্ট পার ইউনিট এবং এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড ভিতরে করলেও হয়। দেখো, তাহলে আমরা প্রথমে ওয়ার্কিং শুরু করি। আগে অঙ্কটা একটু পড়ি,
সেটা হলো এই অঙ্কে দেখো প্রথম বছরের সেলস হলো 1000 ইউনিট, দ্বিতীয় বছরের সেলস 1200 ইউনিট। আচ্ছা, প্রথম বছরের প্রোডাকশন 1400 ইউনিট, দ্বিতীয় বছরের প্রোডাকশন 1000 ইউনিট। এখন একটু ভাবো, প্রথম বছরে উৎপাদন হয়েছে 1400 ইউনিট, বিক্রি হয়েছে 1000 ইউনিট, তাহলে হাতে থাকলো কত? হাতে থাকলো 400 ইউনিট। দ্বিতীয় বছরে উৎপাদন হয়েছে 1000 ইউনিট, তাহলে 1400 ইউনিট হাতে থাকলো, তার থেকে বিক্রি হয়েছে দেখো 1200 ইউনিট, তাহলে হাতে থাকলো কত? 200 ইউনিট। এটা হলো আমার হাতে থাকে এর্নিং ইনভেন্টরি। এভাবে আমাদের এর্নিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি এইভাবে আমাদের বের করতে হবে। তো যাই হোক, তাহলে এটা দেওয়া আছে। এরপর দেখো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 700 টাকা প্রতি ইউনিট, এটা হলো 500 টাকা প্রতি ইউনিট। এটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 700 টাকা, এটা 700 টাকা। ভ্যারিয়েবল মার্কেটিং অ্যাডমিন কস্ট 1000, 1200। ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন কস্ট 400। এইটা দেওয়া আছে। এখন আমার বের করতে বলছে কি, আমার প্রশ্নে কি বলছে? বলছে ইনকাম স্টেটমেন্ট করো ফর ইচ অফ দ্য ইয়ার, দুইটা ইয়ারেরই ইনকাম স্টেটমেন্ট করো আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং, দুইটা কস্টিং এরই ইনকাম স্টেটমেন্ট করো। তাহলে আমার শুধু ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, আর কিছু না। তারপর বলছে এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এক্সপ্লেনিং দ্য ডিফারেন্স ইন দ্য অপারেটিং ইনকাম আন্ডার বোথ মেথড। আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আজকে না করি, না করে শুধু ইনকাম স্টেটমেন্টটা শিখি। দেখো আমরা আগে ওয়ার্কিং করে নিই। ওয়ার্কিং 1। স্যার আমরা তো ওয়ার্কিংটাকে প্রথমে করে নেবো নাকি আমরা ম্যাথের পাশে করে নেবো? না না না, ওয়ার্কিং প্রথমেই করতে হবে, ইয়ে লাগবে, স্পেস লাগবে, এটা পাশে করা যাবে না। এখন তাহলে আমরা প্রথম করব প্রোডাকশন কস্ট পার ইউনিট। ইউনিট। এখন প্রোডাকশন কস্ট পার ইউনিট প্রথমত ইয়ার 1 এর জন্য একটা করব, ইয়ার 2 এর জন্য করব, দুইটা ইয়ারের জন্য আলাদা আলাদা ওয়ার্কিং করব। তো আমি যদি এখানে লিখি ফর ইয়ার 1, ফর ইয়ার 1, 1। তো দেখো আমরা একটা ছক করে ফেলি। আমরা এখানে লিখবো পার্টিকুলার্স, এটা হলো অ্যাবজর্পশন কস্টিং এর জন্য, অ্যাবজর্পশন কস্টিং, আর এটা হলো ভ্যারিয়েবল কস্টিং। এখন দেখো অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং দুইটার জন্যই আমরা করব। তো প্রোডাকশন কস্ট পার ইউনিট আমাদের যে ছক ছিল তোমাদের মনে আছে কিনা? আচ্ছা, পার ইউনিটের কিন্তু প্রোডাকশন খরচ হয়েছে প্রতি ইউনিটে কত টাকা। এখন এখানে দেখো তো প্রোডাকশন ব্যয় কোনটা? এই যে মার্কেটিং এন্ড অ্যাডমিন, এটা কি প্রোডাকশন কস্ট না এটা অপারেটিং কস্ট? বলো। মার্কেটিং এন্ড অপারেটিং কস্ট, ওকে। আচ্ছা, এরপর ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন, এটাও অপারেটিং কস্ট। তাহলে প্রোডাকশন কস্ট কোনটা? প্রোডাকশনের আরেক নাম হলো ম্যানুফ্যাকচারিং, উৎপাদন। তাহলে এই যে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটা হলো তোমার প্রোডাকশন কস্ট। তো এখানে নাম দিয়েছে ম্যানুফ্যাকচারিং কস্ট, কোনো সমস্যা না, প্রোডাকশন কস্টের আরেক নাম হলো ম্যানুফ্যাকচারিং কস্ট। তো আমরা তাহলে লিখলাম প্রথম আছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট আমি একটু এম সংক্ষেপে লিখলাম। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট দেখো তো কত টাকা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং, এটা তো কোন ইয়ারের জন্য করছি একটু দেখো তো, ইয়ার 1 এর জন্য করছি, তার মানে এই যে ইয়ার 1 এর তথ্য নিব, এর তথ্য নিব। তো এখানে দেখো তো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কত টাকা? 700 টাকা। 700 টাকা। এটা কত ইউনিট উৎপাদনের জন্য 700 টাকা খরচ হয়েছে? কত 1400 ইউনিট? ইউনিট। 1400 ইউনিট। 1400 ইউনিট। তাহলে 700 টাকা খরচ হয়েছে 1400 ইউনিটের জন্য। দ্যাট মিনস 700 ভাগ 1400,
তাহলে দেখো তো প্রতি ইউনিটের জন্য কত লাগে, 0.5, 0.5 মানে 0.50, 8 আনা বা 50 পয়সা করে লাগে। ঠিক একইভাবে ভ্যারিয়েবলের জন্য 50 পয়সা করে লাগে, কারণ ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দুইটা জায়গায় যাবে। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাবজর্পশন কস্টিং এও যাবে, ভ্যারিয়েবল কস্টিং এও যাবে, আমরা এটা জানি। এরপরে আছে দেখো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা কত আছে 700 টাকা। এটাও কত ইউনিটের জন্য, এটাও 1400 ইউনিটের জন্য। তাহলে আমরা লিখব ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এটাও 700 ভাগ 1400, তাহলে এটাও হয় 50 পয়সা। এখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট এটা কোথায় যায়, এটা কি অ্যাবজর্পশন কস্টিং এ যায়? কথা যায় বলো। স্যার। এটা কি ভ্যারিয়েবল কস্টিং এ যায়? না স্যার, ভ্যারিয়েবলে যাবে না। ইয়েস, ভেরি গুড, তোমরা খুব দ্রুত ধরতে পেরেছো, থ্যাংক ইউ। এটা সবাই ধরতে পারে না। তাহলে এই হলো আমাদের ওয়ার্কিং শেষ। স্যার আমরা এখানে জিরোর এখানে আমরা হচ্ছে দিতে পারি না স্যার, আমরা ফাঁকা রাখতে কি সমস্যা হবে নাকি জিরো লিখতে হবে? কোনো সমস্যা নেই, জিরো দিতেই হবে এমন কোনো কথা না, হাইফেন দিলেও হবে বা ফাঁকা রাখলেও সমস্যা নেই। তাহলে একটা ফাঁকা রাখলাম, এটা হলো 50 পয়সা, 50 পয়সা মানে 1 টাকা, এটা হলো 50 পয়সা। এটা হলো আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট, এটা হলো ফর ইয়ার 1। তাহলে এইভাবে একইভাবে আমি ফর ইয়ার 2 করব। এত ডিস্টার্ব করছে আজকে আইপ্যাড। ফর ইয়ার 2, তাহলে ফর ইয়ার 2 এর জন্য এরকম একটা সলভ করব। এখানে আমরা লিখব পার্টিকুলার্স অ্যাবজর্পশন কস্টিং ভ্যারিয়েবল কস্টিং। তো দেখো তাহলে এখানেও আসবে প্রথমে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। দেখো তাহলে দ্বিতীয় বছরের তথ্য কোথায় আছে? দ্বিতীয় বছরের তথ্য কিন্তু এই যে এইখানে, এইখান থেকে নিব। দ্বিতীয় বছরের তথ্য আমরা এই যে ইয়ার 2 লেখায় এই অংশ থেকে নিব। এখন দ্বিতীয় বছরে দেখো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 500 টাকা, কত ইউনিটের জন্য? 1000 ইউনিটের জন্য। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 700 টাকা, কত ইউনিটের জন্য? ওই 1000 ইউনিটের জন্য। তাহলে আমরা ওইখান থেকে তথ্যগুলো নিয়ে এখন লিখব। তাহলে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কত? ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট সেকেন্ড ইয়ারে দেখো 500 টাকা, কত ইউনিটের জন্য? 1000 ইউনিট। তাহলে 500 ভাগ 1000 মানে 50 পয়সা, এখানেও 50 পয়সা। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কত? 700 টাকা 1000 ইউনিটের জন্য। তাহলে 700 টাকা মানে 0.70 পয়সা, আর এটা তো হবেই না, ভ্যারিয়েবল কস্টিং এ যাবেই না ওটা। আমরা এখানে টোটাল করব। তাহলে এখানে যদি টোটাল করি তাহলে এটা 1.20 আর এটা হলো 0.50। দেখো আমাদের প্রথম ওয়ার্কিং শেষ, প্রোডাকশন কস্ট পার ইউনিটের ওয়ার্কিং শেষ। আশা করি তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে প্রথমে ওইটুকু তো রেকর্ড হয়নি, এই জন্য একটু যদি আরেকবার একটু দেখাই না দিতেন। না না না, রেকর্ড হয়েছে, হয়েছিল? রেকর্ড হয়েছে। হ্যাঁ, তুমি অঙ্ক পুরোটাই রেকর্ড পাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। Okay. তাহলে আমার প্রথম ইয়েটা ওয়ার্কিংটা শেষ হলো। এবার দ্বিতীয় ওয়ার্কিং, এখানে এন্ডিং ইনভেন্টরিটা করলে হয়ে যাবে। দেখো ওয়ার্কিং 2, সেটা হলো প্রথম বছরের এন্ডিং ইনভেন্টরি ফর
ইয়ার 1 এন্ডিং ইনভেন্টরি। তাহলে আমরা লিখব এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি সমান হলো অ্যাকচুয়ালি এখানে দেখো সেলস দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে। এখন সেলস প্রোডাকশনের সাথে এন্ডিং ইনভেন্টরির কোনো সম্পর্ক আছে কিনা? এন্ডিং ইনভেন্টরি মানে কি, বছরে বিক্রি টিক্রি করে আমাদের হাতে যেটা থাকে ওইটাকে বলে এন্ডিং ইনভেন্টরি। এখন ধরো আমার বিগিনিং ইনভেন্টরি, আমি একটু তোমাদের গল্প করে বলি। বিগিনিং ইনভেন্টরি ধরো মানে বছরের শুরুতে আমার হাতে ছিল 100 ইউনিট। 100 ইউনিট ধরো তুমি সাবান বিক্রি করো, সাবান উৎপাদন করে বিক্রি করো, তো বছরের শুরুতে তোমার হাতে ছিল 100 ইউনিট। ভালো করে চিন্তা করো। এখন এই বছরে তুমি প্রোডাকশন করেছো 500 ইউনিট, তাহলে তোমার হাতে বিক্রির জন্য পণ্য থাকছে কত ইউনিট? 600 ইউনিট। এখন তুমি সেল করেছো ধরো 400 ইউনিট, তাহলে তোমার এন্ডিং ইনভেন্টরি থাকবে কত? স্যার তাহলে 600 থেকে 400 বাদ দিয়ে 200। 200 ইউনিট। তাহলে সূত্রটা কিভাবে পাবো? বিগিনিং ইনভেন্টরির সাথে যোগ করব প্রোডাকশন, তারপর বিয়োগ করব সেলস, পাবো হলো এন্ডিং ইনভেন্টরি। এটা জাস্ট আমরা নিজে নিজে সূত্র তৈরি করতে পারি। বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করব, সেলস বিয়োগ করব, পাবো এন্ডিং ইনভেন্টরি। এখন আমরা এই সূত্রটাই লিখবো এখানে। আমরা সূত্রটা এটাই লিখব, এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল টু বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এটাই হলো সূত্র। জাস্ট আমরা গল্প করে যে সূত্রটা বানালাম এই সূত্রটাই। এখন দেখো প্রথম বছরের বিগিনিং ইনভেন্টরি কত ছিল? প্রথম বছরের বিগিনিং ইনভেন্টরি একটু দেখো তো, এদের কোনো হাতে ছিল? প্রথম বছর একটা প্রোডাকশন হওয়ার শুরুতে প্রথম বছরে কোনো বিগিনিং ইনভেন্টরি থাকে? না স্যার, আমার মতো এখানে তো নাই। এখানে এখানে তো নাই না। প্রোডাকশন। একটা প্রথম বছরে কখনো বিগিনিং ইনভেন্টরি থাকে না। প্রথম সে প্রোডাকশন করে করে বিক্রি করে, যদি সব বিক্রি না হয় দ্বিতীয় বছরে গিয়ে বিগিনিং ইনভেন্টরি থাকে। প্রথম বছরে 0 প্লাস প্রোডাকশন হয়েছে কত প্রথম বছরে? দেখো তো প্রোডাকশন হয়েছে কত? প্রোডাকশন হলো 1400। 1400 ইউনিট প্রোডাকশন হয়েছে, 1400 ইউনিট। আর সেলস হয়েছে কত? স্যার 1000। 1000। তার মানে 400 ইউনিট হলো এন্ডিং ইনভেন্টরি। প্রথম বছরে 400 ইউনিট হলো এন্ডিং ইনভেন্টরি। এখন ইউনিটস, এখন সেকেন্ড ইয়ারের করব, ফর ইয়ার 2। তাহলে এখানেও তাই সূত্র, আমি সংক্ষেপে লিখলাম এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল টু বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন। স্যার আমাদের এখানে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট থাকবে, তাই না স্যার? ইয়েস, আগের বছরের এন্ডিং ইনভেন্টরি মানেই পরের বছরের বিগিনিং ইনভেন্টরি। তাহলে এই দ্বিতীয় বছরের বিগিনিং ইনভেন্টরি হলো প্রথম বছরের এন্ডিং ইনভেন্টরি 400। দ্বিতীয় বছরে দেখো প্রোডাকশন হয়েছে কত ইউনিট? 1000 ইউনিট। বিক্রি হয়েছে 1200 ইউনিট। তাহলে এখানে থাকছে কত ইউনিট? 200 ইউনিট। এই আশা করি দুইটা ওয়ার্কিং তোমরা বুঝেছো। সবাই কি বুঝেছো দুইটা ওয়ার্কিং? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমার কষ্ট হচ্ছে আজকে থাক, কালকে সকালে তোমাদের ক্লাস নেই, কাল শুক্রবার। তোমাদের স্যার, যদি আমি একটা কথা আপত্তি বলবো? না থাকে তাহলে কাল সকালে ক্লাস নেই। স্যার আমি একটা কথা বলবো? কারণ 30 সেকেন্ড আছে। হ্যাঁ বলো।